হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে বেসিক ম্যাথস উইথ সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আজকের ক্লাসে আমি তোমাদের এসএসসি জিডির 18ই ফেব্রুয়ারি 2025 এর সেকেন্ড শিফটে আসা ম্যাথের কোশ্চেনগুলো সলভ করাবো। তো আমি একদম বেসিক কনসেপ্ট দিয়ে তোমাদের প্রত্যেকটা অঙ্ক বুঝিয়ে দেবো। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। আচ্ছা, কি বলছে দেখো, যদি x এর 4% ইকুয়াল টু 36 হয় তাহলে x এর মান কত? এটা খুবই সোজা। x এর 4% মানে কি? পার্সেন্ট মানে হচ্ছে x এর 4% মানে এর মানে গুণ হয় x ইনটু 4% মানে 4/100 সমান সমান হচ্ছে 36। তাহলে x এর মান কত? x সমান সমান কি হবে? সবগুলোকে যদি ডান পাশে পাঠি বা 4 আর 36 কাটাকুটি করতে পারো একবারে, আমি ডান পাশেই করি। তাহলে 36 ইনটু 100/4 মানে 4 আর 36 কাটলে হয় 9, মানে x এর মান হবে 900, অপশন ডি। তারপরেরটা কি বলছে দেখো, দুটি সংখ্যার অনুপাত 1:3, তাদের লসাগু ও গসাগুর গুণফল 1200 হলে সংখ্যা দুটি কি কি? আচ্ছা, কি বলছে দেখো, সংখ্যা দুটির অনুপাত 1:3। তা আমি ধরছি একটি সংখ্যা হচ্ছে x, তাহলে আরেকটা সংখ্যা কি হবে? 1:3 দিয়েছিল, মানে x আর 3x হবে। তাহলে দেখো x আর 3x এর যদি আমি লসাগু করি তাহলে লসাগু কত হবে? তা এদের মধ্যে কিছু x কমন আছে, তাহলে 1 আর 3 এর লসাগু করলে হতো 3, আর x এর লসাগু মানে x ই হবে। আর এদের গসাগু কত হবে? x আর 3x এর দুটোর মধ্যে কত কমন আছে? x কমন আছে, তাহলে এদের গসাগু হবে x আর লসাগু হবে 3x। তাদের গুণফল বলেছে 1200, মানে লসাগু আর গসাগুর গুণফল মানে 3x ইন্টু x সমান সমান হচ্ছে 1200। এটা গুণ করলে কত? 3x স্কোয়ার সমান সমান 1200। x স্কোয়ার সমান সমান কত? তাহলে 1200/3 বা 400। তাহলে x সমান সমান কি হবে? √400। তাহলে √400 করলে কত হয়? 20 হয়। তার মানে x এর মানটা আমি কত পেলাম? 20। তাহলে আমার সংখ্যা দুটো কি হবে? একটা ধরেছিলাম x আর 3x মানে 20, আর 3 গুণ 20 মানে 60। তাহলে সংখ্যা দুটো কত? 20 আর 60, অপশন সি। তারপরেরটা কি বলছে দেখো, যদি a/192 ইজিক্যাল টু 48/a হয় তাহলে এর মান কত? তাহলে দেখো, যদি আমি কোনাকুনি গুণ করি তাহলে কি হয়? a স্কোয়ার ইজিক্যাল টু হয় 48 গুণ 192। তাহলে a সমান সমান কি হবে? √48 ইন্টু 192। তাহলে সমান সমান আমি কি লিখতে পারি? √48 ইন্টু 192 কে দেখো 48 গুণ 4 করলে 192 হয়, মানে 48 গুণ 4 কে আমি লিখতে পারি 2 গুণ 2। তাহলে দেখো দুটো 48 রুটের মধ্যে রয়েছে আর দুটো 2 রুটের মধ্যে রয়েছে, তাহলে রুটের বাইরে একটা 48 আসবে আর একটা 2 আসবে, মানে কত হবে? 48 দুগুণে 96। তাহলে এর মান কত হবে? 96, অপশন বি। তারপরেরটা কি বলছে দেখো, একজন অসৎ ব্যবসায়ী ক্রয় মূল্যে জিনিস বিক্রি করার দাবি করে, কিন্তু সে প্রকৃত ওজনের থেকে 32% কম ওজন ব্যবহার করে, তার লাভের হার কত শতাংশ? তাহলে প্রকৃত ওজনের থেকে 32% কম ওজন ব্যবহার করছে, আমি ধরছি প্রকৃত ওজনটা হচ্ছে 100। তাহলে ও কত ওজন ব্যবহার করছে? তাহলে ব্যবহৃত ওজনটা হচ্ছে কত? তার থেকে 32% কম মানে কত? 100 থেকে 32 কম, তার মানে ব্যবহৃত ওজনটা হচ্ছে 68। তার মানে প্রকৃত ওজনটা 100 গ্রাম ধরি, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে ব্যবহৃত ওজনটা হচ্ছে 68 গ্রাম। তার মানে দেখো, ও 68 গ্রামের জিনিসটা যেটা ও কিনেছে সেইটা ও বিক্রি করছে হচ্ছে 100 গ্রামে, মানে 68 গ্রামের যে জিনিসটা কিনেছে সেই জিনিসটা বিক্রি করেছে 100 গ্রাম দাম নিচ্ছে, 100 গ্রামের দাম নিচ্ছে। তাহলে তার লাভ হচ্ছে কত? লাভ হচ্ছে 32 গ্রাম। মানে 32 গ্রামের জিনিসের কতর মধ্যে? 68-র মধ্যে, যেহেতু 68 গ্রামের জিনিসটাও কিনেছিল। তাহলে লাভের হার কত হবে? লাভের হার হবে, যত লাভ হচ্ছে মানে 32 ডিভাইডেড বাই ক্রয় মূল্য কত ছিল? 68, মানে 68 গ্রামেরটা, তাহলে ডিভাইডেড বাই 68 ইন্টু 100 এত পার্সেন্ট। যদি আমি 4 দিয়ে কাটাকুটি করি, 4 8 32 আর নিচে হবে 17, তাহলে হলো কত? 800/17। এটাকে যদি ভাগ করি আমি 17 দিয়ে, 4 বার দিলে হয় 68, তারপর হয় 120, 7 17 হয় 119 মানে 1, তাহলে 47 পূর্ণ 1 17 এত পার্সেন্ট তার লাভ, মানে অপশন বি হবে। তারপরেরটা কি বলছে দেখো, একটি ক্লাসের 48 জন ছাত্রের গড় বয়স বলেছে 10 বছর। যদি তাদের শিক্ষকের বয়স যোগ করা হয় তাহলে সকলের বয়সের গড় হয়, তাহলে সকলের গড় বয়স হয় 11 বছর। তাহলে দেখো 48 জনের গড় বয়স বলেছে আমার 10 বছর, তাদের শিক্ষকের বয়স যোগ করা হয়, মানে এখন তাহলে কতজন হলো? 48 জন ছাত্র ছিল আর একজন শিক্ষক, মানে 49 জন হলো। তাহলে সকলের গড় বয়স কত হয়? 11 বছর। তাহলে দেখো গড় বয়স কত বৃদ্ধি পেলো? আগে 10 ছিল, 1 বাড়লো, তাহলে 49 জনের গড় বয়স কত হলো? আচ্ছা দেখো, শিক্ষকের বয়স আমি কি করে বের করতে পারি? দেখো 48 জনের গড় বয়স 10 বলেছিল, তাহলে 48 জনের বয়সের সমষ্টি কত? 480। আর 49 জনের গড় বয়স 11 বলেছিল, তাহলে 49 জনের সমষ্টি কত বয়সের? 49 গুণ 11 করলে কত হয়? 9 11 99, 9 হাতে 9, 4 11 44 আর 9 53। তাহলে দেখো 49 জনের বয়সের থেকে আমি যদি 48 জন ছাত্রের বয়স বাদ দিই, মানে শিক্ষকের প্লাস ছাত্রের বয়সের থেকে আমি যদি ছাত্রদের বয়সটা বাদ দিই, তবেই আমার শিক্ষকের বয়স বেরিয়ে যায়। তাহলে শিক্ষকের বয়স কি হবে?
শিক্ষকের বয়স সমান সমান হবে 539 মাইনাস 480। এইভাবে করতে পারি, অথবা এক বাড়িয়ে একবারেও করতে পারতাম এখানে, তাই এটা একটু ভেঙে করলাম। কত হয় তাহলে 20 আর 39 মানে 59। আর এইভাবে যদি আমি করি, দেখো 49 জনের বয়স 1 বছর করে বেড়েছে, তাহলে 49 জনের বয়স মোট কত বেড়েছে? 49 বেড়েছে। তাহলে শিক্ষকের বয়স কত হবে? যত বেড়েছে 49, আর তাদের গড় বয়স যত ছিল মানে 10, তত, ওই দুটো যোগ, মানে কত? 59 বছর। এইভাবেও করতে পারো, এইভাবেও করতে পারো, যেভাবে খুশি এইভাবে করলে তাড়াতাড়ি হবে। তারপরেরটা কি বলছে দেখো, রূপেশের দুজন নাতির নাম মন্দার ও কেতন। মন্দারের বয়স 13 বছর এবং কেতনের বয়স 14 বছর। রূপেশ কিছু টাকা মন্দার ও কেতনের নামে বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে এমন ভাবে ব্যাংকে জমা রাখে যে যখন তাদের বয়স 23 বছর হবে তখন তারা ব্যাংক থেকে সমপরিমাণ অর্থ ফেরত পাবে। যদি রূপেশের কাছে মোট 24,600 টাকা থাকে তাহলে সে কেতনকে কত টাকা দিয়েছিল? আচ্ছা, রূপেশের কাছে মোট 24,600 টাকা রয়েছে, সে কিছু টাকা কেতনকে দিয়েছে, কিছু টাকা মন্দারকে দিয়েছে। আমি ধরছি সে কেতনকে দিয়েছিল x টাকা আর মন্দারকে দিয়েছে তাহলে কত? টোটাল 24,600 টাকা, তার মধ্যে x টাকা যদি কেতনকে দেয় তাহলে মন্দারকে বাকি টাকাটা দিয়েছে, মানে 24,600 মাইনাস x টাকা। আচ্ছা, তারপরে কি বলেছে দেখো, মন্দারের বয়স 13 বছর আর কেতনের বয়স 14 বছর, আর তারা টাকাটা পাবে কত বছর হলে? 23 বছর হলে। তাহলে দেখো মন্দারের এখন বয়স 13 বছর ও 23 বছর হলে টাকাটা পাবে, মানে মন্দারের টাকাটা কত বছর খাটছে? মন্দারের টাকাটা খাটছে হচ্ছে 10 বছর। আর কেতনের বয়স এখন 14 ও 23 বছর হলে পাবে, তাহলে কেতনের টাকাটা কত বছর খাটছে? 23 মাইনাস 14 মানে 9 বছর। আবার কি বলেছে? টাকাটা 5% চক্রবৃদ্ধি সুদের হারে রাখা, মানে আর এর মানটা হচ্ছে 5%। আর কি বলেছে? এমন ভাবে ব্যাংকে জমা রাখেন যখন তাদের বয়স 23 বছর হবে তখন তারা ব্যাংক থেকে সমপরিমাণ অর্থ পাবে। তার মানে দেখো, তার মানে কেতনের 9 বছর পর সমূল চক্রবৃদ্ধি বা সুদাসুলটা সেটা কার সাথে সমান হবে? মন্দারের 10 বছরের সুদাসুলের সাথে সমান হবে। তাহলে আমি কি করব? কেতনের 9 বছরের সুদাসুলটা বার করব আর মন্দারের 10 বছরের সুদাসুলটা বার করব, সেই দুটোকে সমান করে দেবো, তাহলেই আমার হয়ে যাবে। তাহলে দেখো, তাহলে কেতনের 9 বছরের সুদাসুলটা কত হবে? কেতনের আসল হচ্ছে x, তাহলে x ইন্টু 1 প্লাস r/100, r এর মান দেখো বলে দিয়েছে 5, তাহলে 5/100 হোল টু দি পাওয়ারে কত বসবে? সময়টা মানে 9। এটা সমান সমান মন্দারের 10 বছরের সুদাসুল, মন্দারের আসল কত? 24,600 মাইনাস x ইন্টু 1 প্লাস r/100, r এর মান কত? 5/100 হোল টু দি পাওয়ার কত হবে? বয়স, সময়টা মানে বছর মানে 10। আচ্ছা, 5 আর 100 কাটলে হয় 20, তাহলে দেখো x ইন্টু, তাহলে এটা কি হয়? এটা যদি আমি লসাগু করি তাহলে হয় দেখো 21/20 হোল টু দি পাওয়ার 9 ইজ ইকুয়াল টু এই 24,600 মাইনাস x, আর এটাও সেম একই রকম করে কাটাকুটি করলে হয় 21/20 হোল টু দি পাওয়ার 10 হবে পাওয়ারে। তাহলে x গুলোকে আমি বাঁ পাশে আনি, তাহলে কি হবে? x বাই 24,600 মাইনাস x ইজ ইকুয়াল টু ডান পাশে কি রয়েছে? 21/20 হোল টু দি পাওয়ার 10 ডিভাইডেড বাই 21/20 হোল টু দি পাওয়ার 9। তাহলে বাঁ পাশে যা ছিল তাই থাকবে, ডান পাশটা কি হয়ে যাবে? সমান সমান দেখো, যদি x টু দি পাওয়ার 10 বাই x টু দি পাওয়ার 9 থাকে সেটা সমান সমান কি হয়ে যায়? পাওয়ারে গেলে ভাগ থাকলে পাওয়ার গুলো বিয়োগ হয়ে যায়, মানে x টু দি পাওয়ার 10 মাইনাস 9 মানে x হয়। তাহলে এখানেও দেখো সেম জিনিস রয়েছে, 21/20 টাকে যদি আমি x ধরি তাহলে x তো রয়েছে, আমি যদি y ধরি তাহলে y টু দি পাওয়ার 10 বাই y টু দি পাওয়ার 9 হয়, তার মানে y হয়। তার মানে এটা সমান সমান কি হবে? y, মানে এই 21/20টাই হবে। তাহলে এটা ইজ ইকুয়াল টু 21/20 একবারে লিখলাম। তাহলে এটা আমি কেটে দিচ্ছি, হ্যাঁ বোঝার, মানে এইটার পরের লাইন এটা কেটে দিলাম। এবার কোনাকুনি গুণ করব, মানে 20 সাথে x কে গুণ করলে হয় 20x সমান সমান হবে 21 গুণ 24,600 মাইনাস 21x। x গুলোকে যদি বাঁ পাশে আনি তাহলে কি হয়? 20x প্লাস 21x মানে 41x সমান সমান হবে 21 ইন্টু 24,600। তাহলে দেখো এই 41 কে 6 দিয়ে গুণ করলেই 246 হয়, তাহলে এটা কত হবে? 600। তাহলে x এর মান কত হবে? 21 গুণ 6 মানে 6 1 কে 6, 6 দুগুণে 12, দুটো শূন্য মানে 12,600। আমাকে কি বার করতে বলেছে? কেতনকে কত টাকা দিয়েছিল? আমি ধরেছিলাম কেতনকে x টাকা দিয়েছে, মানে কেতনকে 12,600 টাকা দিয়েছে, অপশন বি। তারপরেরটা কি বলছে দেখো, একটি দ্রব্যের মুদ্রিত মূল্য 60,000 টাকা, এটি বিক্রি করার সময় পরপর 10%, 15% এবং 20% ছাড় দেওয়া হলে দ্রব্যটির বিক্রয় মূল্য কত হবে? আচ্ছা, তাহলে মুদ্রিত মূল্য দিয়েছে 60,000, প্রথমবার ছাড় দিয়েছে কত? 10%, তাহলে প্রথমবার ছাড়ের পর ওর মানে ধার্য মূল্য কত হবে? এটা ইন্টু 10% ছাড় দিয়েছে, মানে এটা ইন্টু 90/100 করতে পারি, তাহলে এই দামটা হলো। তারপরে আবার 15% ছাড় দিয়েছে, তাহলে 15% ছাড় দিলে আবার ধার্য মূল্য কত হবে? এটা ইন্টু 15% ছাড় দিয়েছে, মানে এটা ইন্টু 85/100। তারপরে আবার 20% ছাড় দিয়েছে, তাহলে এক্ষেত্রে তাহলে সেটাই বিক্রয় মূল্য হচ্ছে, তাহলে 20% ছাড় দিলে আবার কত হবে? এটা ইন্টু 80/100, তাহলে এটাই হবে দ্রব্যটার বিক্রয় মূল্য। এবার কাটাকুটি করি। আচ্ছা, নিচে দেখো টোটাল এই দুটো দুটো চারটে আর এই চারটে শূন্য কেটে দিলাম।
আচ্ছা এই শূন্য আর এই শূন্য কেটে যায়। তাহলে দেখো কত কত আছে, 6 নং হচ্ছে 54 ইন্টু 85 গুণ 8 করলে 5 8 40 শূন্য, হাতে 4, 8 8 64 4 68, মানে 680 গুণ 54। যদি 68 গুণ 54 করি তাহলে কত হয়, 4 8 32 2, হাতে 3, 4 6 24 3 27 গুণ 5 8 40 শূন্য, হাতে 4, 5 6 30 4 34, মানে 2 7 6 3, আর একটা শূন্য আগে ছিল মানে শূন্য, মানে 3 6 7 2 0, অপশন সি হবে। তারপরেরটা কি বলছে দেখো, 12 28 36 ও 27 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি কত? তাহলে দেখো সেই সংখ্যাটি কি হবে, 12 দ্বারাও বিভাজ্য হবে, 28 দ্বারাও বিভাজ্য হবে, 36 দ্বারাও বিভাজ্য হবে, 27 দ্বারাও বিভাজ্য হবে। তাহলে দেখো 36 27 এগুলো সব 9 দ্বারা বিভাজ্য, তার মানে ওই সংখ্যাটিকেও 9 দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে আমি দেখি এদের মধ্যে কোন সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য, অপশন গুলো যদি একটু ফলো করি। 9 দ্বারা বিভাজ্য মানে কি, অঙ্কগুলো যোগ করব, যোগ করে যেটা হয় সেটা যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটাও 9 দ্বারা বিভাজ্য। তাহলে 822 অঙ্কগুলো যোগ করলে কত, 8 আর 2 10 আর 2 12, তো এটা তো 9 দ্বারা বিভাজ্য হচ্ছে না, তাহলে এটা হবে না। 691 6 আর 9 15 একে 16, 16ও 9 দ্বারা বিভাজ্য না, তাহলে এটাও হবে না। 756 7 আর 5 12 হচ্ছে 18, 18 9 দ্বারা বিভাজ্য, তাহলে এটা হতে পারে, এটাকে রেখে দিই, পরেরটাকে দেখি। 688 6 আর 8 14 আর 8 22, 22 9 দ্বারা বিভাজ্য না, তাহলে এটাও হবে না। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে, 756। অথবা দাঁড়াও, এগুলো এত দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা মানে এমনি বললে কি করতে হয়, এদের সবার লসাগু করতে হয়, মানে 12 28 36 আর 27 এর লসাগু করতে হয়, এটার লসাগু করবা দেখবা 756ই হবে। তো এখানে অপশন ধরে করলে তাড়াতাড়ি হচ্ছে, তাই আমি অপশন ধরে করলাম। তারপরটা কি বলছে দেখো, 222 টাকায় একটি দ্রব্য বিক্রি করে একজন ব্যক্তির 20% লাভ হয়, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? একদম সোজা, বিক্রয় মূল্য বলে দিয়েছে 222 টাকা, লাভ বলে দিয়েছে কত, 20%, তাহলে ক্রয় মূল্য কত হবে, ক্রয় মূল্য সমান সমান হবে 222 ইন্টু লাভ হয়েছে যেহেতু 20%, তাহলে উপরে হবে 100 ডিভাইডেড বাই 120 হবে ক্রয় মূল্য বের করার সময়। তাহলে শূন্য শূন্য কেটে গেল, 12 দিয়ে যদি আমি 2 দিয়ে কাটি হয় 6, এখানে হবে 111, এটাকে যদি আবার 3 দিয়ে কাটি হবে 2, এখানে হবে তাহলে 3 3 9 2 1 7, 2 দিয়ে 10 কে কাটলে হয় 5, মানে 37 গুণ 5 মানে 185, মানে অপশন এ হবে। তারপরেরটা অভি একটি কাজ 6 দিনে, অবনী 8 দিনে, আরতি 12 দিনে এবং রীতা 16 দিনে শেষ করতে পারে। অভি কাজটি শুরু করলো এবং দিনের 1/4 সময় কাজ করলো, তারপর অবনী দিনের, এটা দিনের না, এটা একদিনের হবে, প্রত্যেকটা একদিনের, প্রত্যেকটা একদিনের হবে, আরতি একদিনের, রীতা বাকি একদিনের হবে। হ্যাঁ, তাহলে 4 জন মিলে একদিনের 1/4 করলে কাজ করলো। তাহলে দেখো অভি কাজটা শেষ করে 6 দিনে বলেছে, অবনী 8 দিনে বলেছে, আরতি 12 দিনে বলেছে, রীতা 16 দিনে বলেছে। আর অভি তারপরে কি করলো, প্রত্যেকে 1/4 সময়, অভি কাজটি শুরু করলো, সবার প্রথমে অভি 1/4 কাজ করলো একদিনের, তারপর অবনী একদিনের 1/4, তারপরে আরতি, মানে পরপর যে নাম আছে সেই অনুযায়ী কাজ করলো, এবং এইভাবে তারা কাজটা করতে থাকলো, কাজটি শেষ করলো এইভাবে কাজ করে। তাহলে কাজটি যখন শেষ হলো তখন কে কাজ করছিল? আচ্ছা দেখো কি বলছে, অভি কাজটা কত দিনে করে, 6 দিনে কমপ্লিট করে, অবনী কত দিনে কমপ্লিট করে, 8 দিনে, আরতি কত দিনে কমপ্লিট করে, 12 দিনে, রীতা কত দিনে কমপ্লিট করে, 16 দিনে। তাহলে আমি মোট কাজটা কি ধরবো, যেহেতু এদের দিনগুলো বলে দিয়েছে, মোট কাজটা কি ধরে, এদের দিনগুলো সব লসাগু, মানে 6 8 12 আর 16 লসাগু, লসাগু করলে কত হয়, 48। তাহলে অভি 6 দিনে করছে 48টা কাজ। এবার আমার কাজ হবে সবাই একদিনে কতগুলো করে কাজ করছে, তাহলে অভি একদিনে কতগুলো কাজ করে, 6 দিনে যদি 48টা কাজ করে একদিনে কতগুলো করবে, 48 ভাগ 6 মানে 8টা কাজ। একই রকম করে অবনী 8 দিনে 48টা করছে, তাহলে অবনী একদিনে কতগুলো কাজ করবে, 6টা কাজ করবে। একই রকম করে আরতি 12 দিনে 48টা করছে, তাহলে আরতি একদিনে কতগুলো করবে, 12 দিনে 48টা করলে একদিনে 4টে কাজ করবে। একই রকম করে রীতা 16 দিনে 48টা কাজ করছে, তাহলে রীতা একদিনে কতগুলো কাজ করবে, একদিনে 3টে কাজ করবে। আচ্ছা তাহলে সবাই একদিনে কতগুলো করে কাজ করলো সেটা বের করলো, আমাকে কি তাই বলেছে, আমাকে বলেছে দিনের 1/4, মানে 1/4 দিনে কত করে কাজ করে। তাহলে দেখো অভি একদিনে করে 8টা কাজ, তাহলে অভি 1/4 দিনে কতগুলো কাজ করবে, 8/4টে কাজ, মানে 2টো কাজ। অবনী সেও 1/4 দিনে কতগুলো কাজ করবে, একদিনে 6টা করছে, 1/4 দিনে কটা, 6/4টে কাজ, মানে হয় 3/2 কাজ। আচ্ছা তারপরে আছে আরতি, তাহলে আরতিও 1/4 দিনে কতগুলো কাজ করবে, 4/4টে কাজ, মানে একটা কাজ। তারপরে আছে রীতা,
রীতাও 1/4 দিনে কতগুলো কাজ করবে, তাহলে একদিনে করছে 3টে কাজ, মানে 1/4 দিনে করবে 3/4টে কাজ, মানে 3/4ই হবে, এটা আর কাটলাম না। তাহলে দেখো, তাহলে অভির 1/4, অবনীর 1/4, আরতির 1/4 আর রীতার 1/4, এই 4টে 1/4 দিন যোগ করে হয় একদিন। মানে অভি প্লাস অবনী প্লাস আরতি প্লাস রীতা, এই 4জন মিলে 1/4 1/4 1/4 1/4 করে মোট 4টে 1/4 করলে কত হয় একদিনে। একদিনে কতগুলো কাজ করছে, এই কাজগুলোর যোগফল, মানে 2 যোগ 3-এর 2 যোগ 1 যোগ 3-এর 4, এতগুলো কাজ করছে। যদি আমি লসাগু করি, লসাগু হবে 4, তাহলে 4 দুগুণে 8 যোগ 2 মানে 3 দুগুণে 6 যোগ 4 যোগ 3, এটা করলে কত হয় 8 আর 6 14, 14 আর 4 18, 3 21/4, মানে এরা 4জন মিলে একদিনে কাজ করছে 21/4টে, একদিনে কাজ করছে 21/4টে। তাহলে আমি দেখেই বুঝতে পারছি 4 দিনে কাজ করবে এরা 21টা, মানে এই সাইকেলটা এরকম করে 4 দিনে তারা যদি 1/4 1/4 করে কাজ করে, তাহলে 4 দিনে কাজ হবে 21টা, আমাকে টোটাল করতে হবে 48টা। তাহলে আরেকটা সাইকেল 4-এর ডবল যদি আমি করি, মানে 8 দিনে কাজ হবে কত, 21-এর ডবল মানে 42টা। তারপরে দেখো, যদি 42টা কাজ হয়ে যায়, তাহলে আমার বাকি থাকে কটা কাজ, 6টা কাজ। তাহলে আবার নবম দিনটা, মানে 9 দিনে আমার কতগুলো কাজ হচ্ছে, 21/4টে কাজ। তাহলে 21/4 মানে কত, 21/4 মানে হচ্ছে 5.25। তার মানে দেখো, আমার তো 6টা কাজ করতে হবে, কিন্তু 5.25 মানে 6 এর থেকে কম, তাহলে 9 দিনটাও পুরো কমপ্লিট হয়ে যাবে। তাহলে 9 দিনটা পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পর, মানে 6টা কাজ বাকি থাকছে, তার মধ্যে 5.25টা কাজ হয়ে যাচ্ছে, তাহলে বাকি থাকছে কত, 0.75, মানে 3-এর 4টে কাজ। তাহলে 3-এর 4টে কাজ কে করবে দশম দিনের শুরুতে, তাহলে দশম দিনের শুরুতে আবার কে কাজ করবে, অভি। অভি একদিনে 1/4 দিনে কতগুলো কাজ করে, দেখো দুটো কাজ করে, এই যেখানে বের করেছে, অভি 1/4 দিনে দুটো কাজ করে, তাহলে আমার দুটোর কম কাজই পড়ে রয়েছে 0.75টা, বা 3-এর 4টে কাজ পড়ে রয়েছে, যেটা দুটোর কম কাজ। তাহলে ওই কাজটা কে করে ফেলবে, ওই কাজটা অভি করে ফেলবে, মানে ওই কাজটা পুরোটা শেষও হবে না, মানে অভি একাই লাস্টের টুকু কাজটা করে ফেলবে। তাহলে কাজটি যখন শেষ হলো তখন কে কাজ করছিল, তাহলে কাজটি যখন শেষ হলো তখন কে কাজ করছিল, অভি কাজ করছিল, কারণ অভি দুটো কাজ করতে পারে 1/4 দিনে, কিন্তু কাজ বাকি আছে আরো কম, মানে অভি কাজটা শেষ করবে। তাহলে কাজটা কে শেষ করেছিল, অভি, মানে অপশন সি হবে। তো অঙ্কটা খুবই একটু কঠিন টাইপের অঙ্ক দিয়েছিল, এরকম অঙ্ক আগে দেখিনি, যাই হোক খুব একটা আলাদা টাইপের অঙ্ক, খুব ভালো অঙ্ক। তারপরেরটা দেখো, 18 ও 30-এর তৃতীয় সমানুপাতি কত। তৃতীয় সমানুপাতি বের করার একটা ফর্মুলা আছে। তৃতীয় সমানুপাতি সমান সমান কি, সমান সমান হচ্ছে দ্বিতীয় যেই সংখ্যাটা তার স্কোয়ার ডিভাইডেড বাই প্রথম সংখ্যাটা, মানে 30-এর স্কোয়ার ডিভাইডেড বাই 18, মানে 30 গুণ 30 ডিভাইডেড বাই 18। এটা যদি 6 দিয়ে কাটি তাহলে 3, এখানে কাটলে হয় 5, 3 দিয়ে কাটলে হয় 10, মানে 50। আবার আরেকটা রকম করেও করতে পারে, আমি ধরছি তৃতীয় সমানুপাতিটা হচ্ছে x, তাহলে কি হবে 18, 30 ও x হবে ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতি মানে কি, ক্রমিক সমানুপাতি মানে হচ্ছে 18/30, মানে প্রথমটা বাই দ্বিতীয়টা সমান সমান হবে দ্বিতীয়টা বাই তৃতীয়টা। এইভাবে করলেও দেখো x এর মান হবে 30 গুণ 30 ডিভাইডেড বাই 18। তা এই এটাই মেন, এটাই আসল নিয়ম, এর থেকে এটা আসছে, তুমি এটা জানলেও বের করে দিতে পারবা সহজেই। তারপরেরটা, মানে এটা অপশন বি হবে। কি বলছে দেখো, দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 198 ও 9, একটি সংখ্যা 99 হলে অপর সংখ্যাটি কত। আমরা কি জানি, লসাগু গুণ গসাগু সমান সমান কি, সংখ্যা দুটির গুণফল, এটা ফর্মুলা আমরা জানি। তাহলে দেখো, তাহলে অপর সংখ্যা, একটি সংখ্যা বলে দেবে, লসাগু গসাগু বলে দেবে, তখন অপর সংখ্যাটা কি হবে, অপর সংখ্যা বের করা, তাহলে কি হয়, অপর সংখ্যা সমান সমান হয় লসাগু গুণ গসাগু ডিভাইডেড বাই একটি সংখ্যা, যেটা বলে দেবে সেটা। মানে এখানে কত হবে অপর সংখ্যাটা, লসাগু গুণ গসাগু মানে 198 গুণ গসাগু 9 ডিভাইডেড বাই অপর সংখ্যাটা মানে 99, বা একটি সংখ্যাটা মানে 99। আচ্ছা, 99 গুণ 2 করলে হয় 198, তাহলে 9 দুগুণে 18। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করে, এখানে গসাগু বলে দিয়েছে 9, তাহলে যেই সংখ্যা দুটো হবে সেই সংখ্যাগুলো নিশ্চয়ই 9 এর গুণিতক হবে বা 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে দেখো, একটা সংখ্যা 99, সেটাও 9 এর গুণিতক। অন্য সংখ্যাটা যদি আমি একটু অপশন দেখি, অপশনের মধ্যে কোন সংখ্যাটা 9 এর গুণিতক, খালি 18ই দেখো 9 দ্বারা বিভাজ্য বা 9 এর গুণিতক, তাহলে এটা 18ই হবে, এভাবেও করতে পারো। তারপরেরটা কি বলছে দেখো, অক্ষয় ও অতুল যথাক্রমে 5,400 টাকা ও 9,400 টাকা বার্ষিক সরল সুদের হারে ব্যাংকে জমা রাখে। যদি 4 বছর পর অতুল অক্ষয়ের থেকে 720 টাকা বেশি সুদ পায়, তাহলে বার্ষিক সরল সুদের হার কত শতাংশ। দেখো, অক্ষয় জমা রেখেছে 5,400 টাকা, অতুল জমা রেখেছে 9,400 টাকা, তাহলে অতুল বেশি টাকা রেখেছে। তারপরে কি বলছে,
তারা সরল সুদের হারে রেখেছে। 4 বছর পর অতুল অক্ষয় থেকে 700 কোটি টাকা বেশি পায়। কেন বেশি পায়? কারণ দেখো অতুল বেশি টাকা রেখেছে। কত টাকা বেশি রেখেছে? অক্ষয় রেখেছে 5,400, অতুল রেখেছে 9,400। তাহলে অতুল কত টাকা বেশি রেখেছে? 4,000 টাকা বেশি রেখেছে, মানে 9,400 মাইনাস 5,400 করলে 4,000 টাকা হয়। এই 4,000 টাকারই 4 বছরের সুদটা হচ্ছে 700 কোটি টাকা। তাহলে বলেছে বার্ষিক সরল সুদের হার কত? আমাদের হচ্ছে বার্ষিক সুদের হার 8%। তাহলে 4,000 টাকার 8% সুদের হারে 4 বছরের সুদ যেটা, সেটাই হবে 720 সমান। তাহলে ফর্মুলা কি? সরল সুদের পিটিআর বাই 100, যেখানে পিটা হবে 4,000, মানে 4,000 ইন্টু টি মানে সময় মানে 4 বছর, ইন্টু আর এর মান আরই হবে, ডিভাইডেড বাই 100 সমানই হচ্ছে 720। আচ্ছা, এই দুটো শূন্য কেটে দিলাম। তাহলে আর সমান কি হবে? 720 ডিভাইডেড বাই 40 ইন্টু 4। এই শূন্য কেটে দিলাম, 4 দিয়ে 72 কে কাটলে হয় 18, 2 দিয়ে কাটলে হয় 2 আর 9, 9/2, তার মানে 9/2 করলে কত হয়? 4.5। তাহলে সুদের হার কত? 4.5%, মানে অপশন ডি হবে। তারপরেরটা কি বলছে দেখো, যদি একই সুদের হারে কোনো মূলধনের 2 বছরের সরল সুদ 40 টাকা এবং চক্রবৃদ্ধি সুদ 45 টাকা হয়, তাহলে মূলধনের পরিমাণ কত টাকা? দেখো এখানে একটা ফর্মুলা আছে। যদি 2 বছরের জন্য সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ বা তাদের পার্থক্য বলে দেয়, সেক্ষেত্রে সুদের হারটা কি হয়? সেক্ষেত্রে সুদের হার সমান হয় 2 বছরের ক্ষেত্রে এই ফর্মুলাটা হবে 2 ইন্টু সুদের পার্থক্য, মানে চক্রবৃদ্ধি সুদের সরল সুদের পার্থক্য, ডিভাইডেড বাই সরল সুদ ইন্টু 100%, যেহেতু সুদের হার বলেছে। তাহলে এটা সমান কি লিখতে পারি? 2 গুণ সুদের পার্থক্য। সুদের পার্থক্য কত? সরল সুদ বলেছে 40, চক্রবৃদ্ধি সুদ বলেছে 45। তাহলে সুদের পার্থক্য কত? 45 মাইনাস 40 মানে 5, ডিভাইডেড বাই সরল সুদ। সরল সুদ কত? 40 টাকা, মানে বাই 40 ইন্টু 100%। আচ্ছা, 5 আটা হয় 40, 2 দিয়ে 8 কে কাটলে হয় 4, 4 দিয়ে 100 কে কাটলে হয় 25, মানে কত পার্সেন্ট হলো? 25%। আচ্ছা, আমাকে বের করতে বলেছে মূলধনের পরিমাণ। আমাদের হচ্ছে মূলধনটা হচ্ছে এক্স। তাহলে দেখো এক্স টাকার 2 বছরের সরল সুদ হচ্ছে 40 টাকা, যেখানে সুদের হার 25%। তাই ক্ষেত্রে সরল সুদের ফর্মুলা কি? পিটিআর বাই 100, মানে পি মানে হচ্ছে এক্স, তাহলে এক্স ইন্টু টি মানে সময় হচ্ছে 2 বছর, ইন্টু আর এর মানে পেলাম 25%, 25/100। এটা সমানই কত বলেছে? সরল সুদ 40 টাকা। আচ্ছা, 25 দিয়ে যদি 100 কে কাটে তাহলে হয় 4, 2 দিয়ে 4 কে কাটলে হয় 2, তাহলে এক্স সমান কত? 40 গুণ 2 হবে, মানে 80। অপশন বি। তাহলে মূলধনের পরিমাণ হচ্ছে 80 টাকা। তারপরেরটা কি বলেছে দেখো, যদি একটি রম্বসের কর্ণদ্বয় 15 সেমি ও 24 সেমি হয়, তাহলে রম্বসটির ক্ষেত্রফল কত বর্গ সেমি? আচ্ছা, রম্বস কিরকম দেখতে হয়? রম্বস হচ্ছে যে চতুর্ভুজের 4টি বাহুই সমান, তাকেই বলা হয় রম্বস। মানে এরকম টাইপের অনেকটা দেখতে হয়, 4টে বাহুই সমান হবে কিন্তু কোন 90 ডিগ্রি না, ঠিক আছে? রম্বসের কর্ণদ্বয় বলে দিয়েছে, মানে রম্বসের দুটো কর্ণ, এই একটা কর্ণ, এই একটা কর্ণ, একটা বড় হয়, একটা বড় কর্ণ হয়, একটা ছোট কর্ণ হয়, ঠিক আছে? বর্গক্ষেত্র আয়তক্ষেত্র এদের কর্ণের দৈর্ঘ্য সমান হয়, কিন্তু রম্বসের দুটো কর্ণের দৈর্ঘ্য দুরকম হয়। তাহলে রম্বস পেয়ে গেলাম। রম্বসের কর্ণদ্বয় বলেছে 15 সেমি আর 24 সেমি হলে রম্বসটির ক্ষেত্রফল। আচ্ছা, রম্বসের ক্ষেত্রফলের ফর্মুলা আছে। রম্বসের ক্ষেত্রফলের ফর্মুলা কি? ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, মানে এখানে কর্ণদ্বয় একটা 15 সেমি, একটা 24 সেমি, মানে ওদের গুণফল। হাফ ইন্টু 15 ইন্টু 24, এত বর্গ সেমি। 2 দিয়ে 24 কে কাটলে হয় 12, তাহলে 15 গুণ 12 করলে হয় 180। তাহলে রম্বসটির ক্ষেত্রফল কত হবে? 180 বর্গ সেমি। তারপর একটা কি বলছে দেখো, হরি এ শহর থেকে বি শহরে যাচ্ছে। যদি হরি তার স্বাভাবিক গতিবেগের 1 গতিবেগে গাড়ি চালায়, তাহলে সে শহর বি তে 21 মিনিট দেরি করে পৌঁছায়। সে তার স্বাভাবিক গতিতে গাড়ি চালালে শহর বি তে পৌঁছাতে তার কত মিনিট সময় লাগবে? তাহলে দেখো, এ শহর থেকে বি শহরে যাচ্ছে, তার স্বাভাবিক গতিবেগের 1 গতিবেগে গাড়ি চালায়। আমি ধরছি স্বাভাবিক গতিবেগটা হচ্ছে এক্স, তাহলে সে যে গতিতে গাড়ি চালাচ্ছে, মানে বর্তমান গতিটা কত? স্বাভাবিক গতিবেগের 1 গতি, মানে এক্স এর 1 মানে x/8। তাহলে দেখো, তাহলে স্বাভাবিক গতি আর বর্তমান গতির অনুপাত তাহলে কত? মানে যে গতিতে চালাচ্ছে তার অনুপাত হচ্ছে x/8। তার মানে কত? 1:1/8। তার মানে কোনাকুনি গুণ হয়ে যায় 8:1। তাহলে গতিবেগের অনুপাত যদি 8:1 হয়, তাহলে দেখো, তাহলে সময়ের অনুপাতটা কি হবে? সময়ের সাথে কি সম্পর্ক গতিবেগের? দেখো, গতিবেগের সাথে সময়ের হচ্ছে ব্যস্ত সম্পর্ক। কারণ কি? কারণ গতিবেগ যত বেশি হবে সময় তত কম লাগবে, আর গতিবেগ যত কম হবে সময় তত বেশি লাগবে। তাহলে দেখো, স্বাভাবিক গতি আর বর্তমান গতির অনুপাত, মানে এই 1 গতিবেগে গেলে তার অনুপাত হচ্ছে 8:1। তাহলে স্বাভাবিক গতিতে গেলে সময়, মানে স্বাভাবিক গতির সময় আর যদি যেই গতিতে যাচ্ছে, মানে বর্তমান গতির সময়, এর অনুপাতটা কি হয়ে যাবে? ঠিক এর উল্টোটা। মানে গতিবেগের ব্যস্ত সম্পর্ক মানে 8:1 যদি হয় দুটোর গতিবেগ, তাহলে তাদের সময়ের অনুপাত কি হয়ে যাবে? 1:8।
তাহলে 1:8 যদি সময়ের অনুপাত হয়, আমি ধরছি স্বাভাবিক গতিবেগে গেলে সময় লাগে হচ্ছে x একবার ধরা হয়েছে, y ধরছি, তাহলে বর্তমানে মানে ওই 1 গতিবেগে গেলে সময় লাগবে কত 8y। তাহলে দেখো এখানে কি বলেছিল, গতিবেগে গাড়ি চালায় তাহলে সে শহর B তে 21 মিনিট দেরি করে পৌঁছায়, মানে 21 মিনিট বেশি টাইম লাগে। তাহলে 1 গতিবেগে গেলে তার স্বাভাবিক গতিবেগে গেলে সময় লাগছে y, 1 গতিবেগে গেলে সময় লাগছে 8y, তাহলে সময় কতটা বেশি লাগছে 7y বেশি লাগছে, 8y মাইনাস y করলে 7y হয়। এই সময়টাই কত বলেছে 21 মিনিট দেরি করে পৌঁছায়, মানে 21 মিনিট বেশি লাগছে, তাহলে 7y সমান সমান 21, তাহলে y সমান সমান কত হবে 3। আমাকে কি বার করতে বলেছে, সে তার স্বাভাবিক গতিবেগে গেলে B তে পৌঁছাতে তার কত মিনিট সময় লাগবে। তাহলে স্বাভাবিক গতিবেগে গেলে তার কত সময় লাগবে, আমি ধরেছি y মিনিট, মানে 3 মিনিট সময় লাগবে, y এর মান 3 বেরিয়েছে, তাহলে কত মিনিট সময় লাগবে 3 মিনিট সময় লাগবে অপশনে। তারপরেরটা কি বলছে দেখো, একটি জেলার জনসংখ্যা 3,85,000, তাদের মধ্যে 1,68,000 জন পুরুষ, যদি মোট জনসংখ্যার 52% শিক্ষিত হয় এবং 21% পুরুষ শিক্ষিত হয়, তাহলে কত শতাংশ মহিলা শিক্ষিত। আচ্ছা, এটা শর্টে কি করা যাবে, এমনিই করি দেখি। মোট জনসংখ্যা বলে দিয়েছে 3,85,000, পুরুষ জনসংখ্যা কত বলেছে 168,000, তাহলে মহিলা জনসংখ্যা কত হবে, মোটের থেকে যদি পুরুষটা বাদ দিই তবেই মহিলা বেরিয়ে যাবে, মানে 0,0,0,8,7, 6 মানে 1,2। আচ্ছা, মোট জনসংখ্যার 52% শিক্ষিত, তাহলে মোট শিক্ষিত কত, মোট শিক্ষিত সমান সমান মোট জনসংখ্যার 52% মানে 3,85,000 ইন্টু 52/100। আচ্ছা, দুটো শূন্য কেটে দিলাম, তাহলে 385 গুণ 52 মানে 3,850 গুণ 52 যদি করি, আমি শূন্যটা আগে বসিয়ে দিচ্ছি, তাহলে 5 দুগুণে 10 শূন্য হাতে 1, আচ্ছা এটা পরে বসাবো, 5 দুগুণে 10 শূন্য হাতে 1, 8 দুগুণে 16 17 7 হাতে 1, 3 দুগুণে 6 7 গুণ 5 5 25 5 হাতে 2, 5 8 40 2 42 2 হাতে 4, 3 5 15 4 19 শূন্য, 5 এর সাথে 12 2 হাতে 1, 2 রেখে 3 এর সাথে 10 শূন্য হাতে 1, 9 রেখে 10 শূন্য হাতে 1, 1 রেখে 2 শূন্য, তাহলে মোট শিক্ষিত কত পেলাম 2,0,0,200। পুরুষ শিক্ষিত কত বলেছে 21% পুরুষ শিক্ষিত, পুরুষ আছে কতজন এটা, তাহলে এইটার 21% হচ্ছে পুরুষ শিক্ষিত, মানে পুরুষ শিক্ষিত সমান সমান কত হবে, বা শিক্ষিত পুরুষ কত হবে 168,000, এটা 8, এর 21% মানে ইন্টু 21/100, দুটো শূন্য কেটে গেল, তাহলে 21 দিয়ে যদি আমি গুণ করি, আগে একটা শূন্য বসিয়ে দিই। আচ্ছা, 168 গুণ 21, হ্যাঁ করি, রাফে করি, 8 একে 8, 6 একে 6, 1 একে 1, 8 দুগুণে 16, 6 হাতে 1, 6 দুগুণে 12 রেখে 13, 3 হাতে 1, 2 একে 2 রেখে 3, মানে 8, 6 6 12, 2 হাতে 1, 3 একে 4 রেখে 5, 3, তাহলে 3 5 2 8 0। তাহলে দেখো মোট শিক্ষিত হচ্ছে এটা, তার মধ্যে পুরুষ শিক্ষিত এটা, তাহলে মোট শিক্ষিত থেকে পুরুষ শিক্ষিত বাদ দিয়ে দিলেই মহিলা শিক্ষিত পাবো, তাহলে মহিলা শিক্ষিত সমান সমান কত 2,0,0,200 মাইনাস 3,5,2,8,0, বিয়োগ করলে কত হয় 0, 2 2 রেখে 3 9, 5 রেখে 6 4, 3 রেখে 4 6 1, তাহলে মহিলা শিক্ষিত হচ্ছে এত, আর মহিলা আছে কতজন, মহিলা আছে এত, তাহলে মহিলা শিক্ষিতের শতকরা হার কত হবে, যতজন মহিলা শিক্ষিত মানে 1 6 4 9 2 0 ডিভাইডেড বাই যতজন মহিলা আছে মানে 2 1 7 0 0 0, এটা শতকরা বলেছে মানে ইনটু 100%, তো এটা একটু বড় হয়ে গেল, যাই হোক কাটাকুটি করি, একটা শূন্য কাটছে, আর এই দুটো শূন্য কাটছে, তাহলে 217 কে দেখো কত দিয়ে যায় 7 দিয়ে যায়, তাহলে 7 দিয়ে যাবে, 3 7 21 1, এটাকে কাটলে হয় 7 দুগুণে 14, 2 4, 3 7 21, 3 9, 5 7 35, 4 2 মানে 6, তাহলে 31 দিয়ে যদি ওটাকে ভাগ করি দেখি, তাহলে প্রথমে কতবার যাবে 7 বার যাবে, 7 একে 7, 3 7 21, মানে হলো 8, 1 রেখে 2 1 6, তাহলে 6 বার যাবে, মানে হবে কত 76%, মানে অপশন এ হবে। তো একটু ক্যালকুলেশনটা জটিল আছে, এতে একটু টাইম লাগবে, যাই হোক তারপরেরটা, অঙ্কটা সোজা কিন্তু ক্যালকুলেশনটা জটিল। কি বলছে দেখো, একটি গাড়ি 2 কিলোমিটারের 4টি দূরত্ব 10 কিমি পার ঘন্টা, 20 কিমি পার ঘন্টা, 30 কিমি পার ঘন্টা এবং 40 কিমি পার ঘন্টা গতিবেগে অতিক্রম করে, সমগ্র দূরত্ব যেতে গাড়িটির গড় গতিবেগ কত কিমি পার ঘন্টা। তাহলে দেখো 2 কিলোমিটারের 4টি দূরত্ব হচ্ছে, মানে 2 2 2 2 করে এরকম 4টি দূরত্ব যাচ্ছে, গতিবেগ কত 10 কিমি পার ঘন্টা, 20 কিমি পার ঘন্টা, এত। তাহলে প্রথম 2 কিমির ক্ষেত্রে প্রথম 2 কিমির গতিবেগ কত 10 কিমি পার ঘন্টা, তাহলে প্রথম 2 কিমি যেতে সময় লাগবে কত, গতিবেগ সমান সমান দূরত্ব বাই সময়, তাহলে সময় সমান সমান কি দূরত্ব বাই গতিবেগ, মানে প্রথম 2 কিমি যেতে সময় লাগবে হচ্ছে 2/10 এত ঘন্টা, দ্বিতীয় 2 কিমি যেতে সময় লাগবে কত, গতিবেগ হচ্ছে 20, তার মানে 2/20 এত ঘন্টা, তারপরে তৃতীয় 2 কিমি যেতে সময় লাগবে 2/30, আর লাস্টের 2 কিমি যেতে সময় লাগবে 2/40,
তাহলে মোট সময় কত লাগছে 2/10 যোগ 2/20 ও 2/20 যোগ 2/30 যোগ 2/40। তা এগুলো কাটাকুটি, আচ্ছা কাটাকুটি করলে হয় 1/5 যোগ 1/10 যোগ 1/15 যোগ 1/20, মানে লসাগু করলে হয় 60, 5 12 60 যোগ 6 যোগ 4 যোগ 3, তাহলে যোগ করলে হয় 12 হচ্ছে 18, 18 4 22, 22 আর 3 25/60, 5 দিয়ে কাটাকুটি করলে হয় 5/12, তার মানে 5/12 ঘন্টা টাইম লাগছে। আর মোট কত গেছে 2 2 2 2 করে 8 4টে গিয়ে, তার মানে টোটাল গেছে 4 গুণ 2 মানে 8 কিমি। তাহলে গড় গতিবেগ কত মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়, মানে 8 বাই মোট সময় হচ্ছে 5/12, এটা কি হয় তাহলে 8 গুণ 12/5 হয়ে যায়। কাটাকুটি তো যাবে না, কোনাকুনি গুণ করলে 96/5। আচ্ছা যদি আমি উপর নিচে 2 দিয়ে গুণ করি তাহলে কত হয়, গুণ 2 যদি করি তাহলে দেখো 8 12 96, 96 দুগুণে 192/10 হয়ে যায়, নিচে 10 আনলাম তাহলে পয়েন্ট সরিয়ে দেবো, তাহলে হবে কত 19.2 এত কিমি পার ঘন্টা। তাহলে গাড়িটির গড় গতিবেগ কত হবে 19.2 কিমি পার ঘন্টা, অপশন সি। তারপরেরটা, আচ্ছা এটা একটা সরল অঙ্ক দিয়েছে, কি দিয়েছে দেখো 90/3 আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করে ফেলে কত হয় 30, গুণ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ছিল 63/7, এটাও যদি আমি করে ফেলি তাহলে 7 9 63 মানে 9, যোগ 28/3 ইন্টু 8 - 5 করলে হয় 3, 3 3 কেটে যায়, তাহলে কত থাকছে 30 গুণ 9 আর 28 যোগ করলে হয় 27, এই সরি 37, 37 গুণ 3 করলে হয় 3 37 111 আর একটা শূন্য, মানে 1110, অপশন বি। তারপরেরটা, আচ্ছা এটা কি দিয়েছে দেখো, এটা ইংলিশে রয়েছে। তো এ রেফিনারি প্রোডিউসেস 3 গ্রেডস অফ গ্যাসোলিন, 3 প্রকারের গ্যাসোলিন আছে, একটা হচ্ছে রেগুলার, একটা মিড গ্রেড, একটা প্রিমিয়াম। রেগুলার যেটা সেটাতে অকটেনের ভাগ হচ্ছে 85%, মিড গ্রেড যেটা সেটাতে অকটেনের ভাগ হচ্ছে 90%, আর একটা হচ্ছে প্রিমিয়াম, প্রিমিয়াম মানে সব থেকে ভালো, সেটাতে অকটেনের মান হচ্ছে 95%। তা ইফ 200 ব্যারেলস অফ রেগুলার, মানে রেগুলারের যদি 200 ব্যারেল, 100 ব্যারেলস অফ মিড গ্রেডের যদি 100 ব্যারেল এন্ড 100 ব্যারেলস অফ প্রিমিয়ামের যদি 100 ব্যারেল মিক্স করা হয়, তাহলে হোয়াট ইজ দ্য এভারেজ অকটেন রেটিং। তাহলে দেখো, তাহলে রেগুলারের কত 85% রয়েছে, তাহলে রেগুলারের 200 ব্যারেলে অকটেন কতটুকু থাকবে, তাহলে রেগুলারে অকটেন থাকবে হচ্ছে 85% রয়েছে, তাহলে 200 ব্যারেলে অকটেন থাকবে 200 ইন্টু 85/100, এত ব্যারেল। এটা কাটলে হয় 2, তার মানে হয় 85 গুণ 2 করলে 170, রেগুলার চলে গেল। তারপর এটাকে মিড গ্রেড, মিড গ্রেডের অকটেনের ভাগ হচ্ছে 90%, মিড গ্রেডের তাহলে 100 ব্যারেলে কত থাকবে 90 থাকবে। প্রিমিয়ামের কি থাকবে 95%, তাহলে প্রিমিয়ামেরও 100 ব্যারেলই আছে, তাহলে 100 ব্যারেলে কত থাকবে 95, তাহলে টোটাল অকটেনের ভাগ কত হলো, টোটাল অকটেনের ভাগ হলো 170 যোগ 90 যোগ 95, কত হয় 170 আর 90 যোগ করলে 260, 260 আর 95 যোগ করলে হয় 355। আর টোটাল তাহলে তোমার গ্যাসোলিন কত 200 রয়েছে, 200 ব্যারেল রয়েছে রেগুলার, 100 ব্যারেল মানে 200 আর 100 300, আর 100 মানে 400, তাহলে 400 এর মধ্যে 355 ভাগ অকটেন রয়েছে, তাহলে অকটেনের পার্সেন্টেজ কত 350, 355 ডিভাইডেড বাই 400 ইন্টু 100%। আচ্ছা এটাকে কাটলে হয় 4, 4 দিয়ে যদি ভাগ করি তাহলে প্রথমে 8 বার যাবে 3 5, তারপর আবার 8 বার যাবে, তাহলে পয়েন্ট নিয়ে এটা হবে 75, মানে 88.75%, অপশন সি হবে। তো আজকের ক্লাসে এই 20টা অঙ্কই ছিল, আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর এই চ্যানেলে নতুন হলে আর এই ধরনের ভিডিও পেতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো আজকে এত দূরই থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।